আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছেন ভাইয়া? আমার কথা শোনা যাচ্ছে? জি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আমরা অনেক দিন পরে আবার পড়তে বসলাম। আশা করি আজকে থেকে রেগুলার পড়তে বসবো এবং খুব দ্রুত প্রত্যেকটা সাবজেক্ট আমরা শেষ করব। দশম এবং একাদশ ব্যাচের জন্য ফার্স্ট সেমিস্টারের সবগুলো সাবজেক্ট আমরা শেষ করব। একটা একটা করে বোধহয় পড়ছিলাম। মানব সম্পদের একটা ক্লাস নিয়ে বাকি পড়াটুকু শেষ করে দিব প্রথম ইউনিটের। এরপরে আমরা মৌলিক ব্যবস্থাপনা একদিন দুই দিনে শেষ করে দিয়ে পরিসংখ্যানে চলে যাব। আর সেকেন্ড সেমিস্টারে উচ্চতর হিসাব বিজ্ঞানের দুইটা অধ্যায় শেষ। তবে দুইটা স্পেশাল প্রশ্ন আমরা পড়বো আগামী ক্লাসে। আর আজকে কার্য ব্যবস্থাপনাটা শুরু করলাম একদম প্রথম থেকে। এর আগে আমরা অনেকবার পড়ছি কার্য ব্যবস্থাপনা, কিন্তু আজকে দশম ব্যাচের জন্য আহ, এবং নবম ব্যাচের জন্য নতুন করে আবার শুরু করলাম। ঠিক আছে, কার্য ব্যবস্থাপনার যতগুলো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো আমরা সবগুলো পড়বো, এবং চারটা অঙ্ক আছে। দুইটা অঙ্ক, আপনি যদি এই দুইটা অঙ্ক করেন তাহলে দুইটার যে কোনো একটা অথবা দুইটাই আপনি পারবেন। ঠিক আছে, এবার কার্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে যতগুলো অঙ্ক আসছে আমি কিন্তু খুব কৌশলে অঙ্কগুলো প্র্যাকটিস করে গেছিলাম এবং পারছি। বিশেষ করে কার্য ব্যবস্থাপনায় বোধহয় দুইটা অঙ্কের দুইটাই আমার হয়েছে। অথচ এটা কিন্তু বই নাই, কাজেই বই না থাকার কারণে অঙ্কগুলো কিন্তু অনেকে পারে না। ঠিক আছে, এই জন্য আপনাদের কাছে বলবো যে আপনারা ক্লাসগুলোতে থাকবেন, আমি অঙ্কগুলো শিখাই দেব। অঙ্কগুলো খুবই সহজ, যদি আপনি পারেন শিখতে পারেন, তা না হলে তো আপনার কাছে কঠিন লাগবে। ঠিক আছে, এটা তো নতুন নিয়মের অঙ্ক, আমরা তো 2 আর 2 4 এইসব যোগ বিয়োগ এখানে নাই, এখানে জাস্ট যোগ বিয়োগই, কিন্তু নিয়মটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ধারাবাহিক ভাবে থাকলে অঙ্কগুলো ইনশাল্লাহ আমরা করে ফেলবো। তো আজকে কার্য ব্যবস্থাপনার প্রথম অধ্যায়, আমাদের এই নোটের কিন্তু নতুন যে আপডেট ভার্সন, সেখানে কিন্তু কার্য ব্যবস্থাপনার অঙ্ক সহ সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে। আমি প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি। দেখেন, এখানে টোটাল অধ্যায় আছে 10টা, সরি 9টা। আমরা এই 9 অধ্যায় থেকে, নবম অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, মনে করেন এ পর্যন্ত কখনোই আসে নাই। ঠিক আছে, সাজেশনে কিন্তু বলা আছে যে কোন কোন অধ্যায় আপনার জন্য ট্রিপল স্টার, সেই ট্রিপল স্টার অধ্যায়গুলি আগে পড়বেন। ঠিক আছে, তা আমি প্রথম অধ্যায়টা আজকে পড়বো। প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রথম অধ্যায় হলো অপারেশনস ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিচালন ব্যবস্থা বা কার্য ব্যবস্থাপনা। এই বইয়ের যে মূল নাম, সেই নামের সাথেই কিন্তু প্রথম অধ্যায়টা। আচ্ছা, এখানে প্রথম অধ্যায়ে দেখেন 5টা প্রশ্ন আছে। আমরা 1 থেকে 5টা প্রশ্নের উত্তরই দেওয়া আছে গাইডে। আমরা 5টার মধ্যে যেহেতু নবম ব্যাচের পরীক্ষাটা সামনে, কাজেই আমার, আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি আপনাদের সুবিধার্থে, দশম ব্যাচে যারা আছেন সবার সুবিধার্থে, আমি যে 5টা প্রশ্ন আছে এই 5টা প্রশ্নের 5টাই পড়াবো। ঠিক আছে, তাহলে দশম এবং একাদশ উভয় ব্যাচের জন্য এটা উপকৃত উপকৃত হবেন, এবং নবম ব্যাচের যারা আছেন পরীক্ষার্থী তারাও কিন্তু তাদের সাজেশন অনুযায়ী প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, আমি এখানে কিন্তু কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেটা দেখবো না, আমি সবগুলোই পড়াবো। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা এখানে আছে সেটা হলো পণ্যের জীবন চক্র এর স্তর ধাপ সমূহ বর্ণনা করুন। যদি পরীক্ষা আসে পণ্যের জীবন চক্রের স্তর বা ধাপ একই জিনিস, ঠিক না? একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ধাপ আর স্তর এক জিনিস। ধাপ মানে কি? একটার পর একটা। স্তর মানে কি? একটার পর একটা। ঠিক আছে, কিসের স্তর? পণ্যের জীবন চক্রের স্তর। আচ্ছা, আরেকটা হলো কার্য ব্যবস্থাপনা ভিত্তিক জীবন চক্র কি? এখন এখানে কিন্তু স্তর বা ধাপ সমূহ বর্ণনা করতে বলছে, কিন্তু এখানে চাইছে কার্য ব্যবস্থাপনার জীবন চক্রের সংজ্ঞাটা। এই প্রশ্নের মধ্যে সংজ্ঞাটা আছে। এই যে প্রথম প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন আপনারা, দ্বিতীয়তে আছে কার্য ব্যবস্থাপনার প্রেক্ষিতে জীবন চক্র ধারণা ব্যাখ্যা করুন। দেখেন, প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে, যেভাবে আসছে, এমন অনেক প্রশ্ন আছে যে নাম পাল্টায় প্রশ্নটা একটু ঘুরাই দিচ্ছে, কিন্তু উত্তর এক। আমরা কিন্তু বুঝতে পারি না বিধায় আনসার করতে পারি না। আর আমি এখানে নোটে ঘাটাঘাটি করে সেই প্রশ্নগুলোকে এক জায়গায় আনছি, কাজেই আপনি একটা প্রশ্ন করে একসাথে 3-4টা প্রশ্নের উত্তর করে ফেলতে পারবেন। তো প্রথমেই এখানে দেখেন কার্য ব্যবস্থাপনার ধাপ বা স্তর আছে, পাশাপাশি কার্য ব্যবস্থাপনা ভিত্তিক জীবন চক্র কি এই সংজ্ঞাটা আছে।
এই সংজ্ঞাটা একাধারে ভূমিকা হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনি আবার লাইফ সাইকেল অ্যাপ্রোচ সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারবেন। কার্য ব্যবস্থাপনার প্রেক্ষিতে জীবনচক্র ধারণা ব্যাখ্যা করুন। কথাটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। এখানে বলছে কার্য ব্যবস্থাপনা পণ্যের জীবনচক্রের ধাপ এবং স্তর। এই ধাপ এবং স্তর যা আপনি যদি কার্য ব্যবস্থাপনার প্রেক্ষিতে জীবনচক্র ব্যাখ্যা করেন তাহলে তো একই জিনিস। আপনি যখন কার্য ব্যবস্থাপনার প্রেক্ষিতে জীবনচক্র ব্যাখ্যা করবেন তখন তো আপনাকে স্তর বা ধাপেরই বর্ণনা দিতে হবে, ঠিক না? তো তাই যদি হয় তাহলে এই দুইটা প্রশ্ন তো আলাদা কিছু না। আমরা অনেক সময় আলাদা মনে করে আনসার করে আসতে পারি না পরীক্ষায়, ঠিক আছে? অনেক ভাই বোন কিন্তু এরকম করেন, আমাকে বলেন, আমি শুনি। এখানে আমরা স্তর বলুক, ধাপ বলুক, অথবা কার্য ব্যবস্থাপনার প্রেক্ষিতে জীবনচক্রের ধারণা বলুক, যাই বলুক না কেন, উত্তর কিন্তু একটা। আর উপরে আমরা একটা সংজ্ঞা দিব, অথবা এটাকে আমরা ভূমিকা হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু ভূমিকা হিসেবে ব্যবহার করবো, আবার সংজ্ঞা হিসেবে ব্যবহার করবো, এই জন্য এটাকে একটু বড় করা হয়েছে। আর ভিতরের যে লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ বলেন, স্তর বলেন, প্রক্রিয়া বলেন, প্রক্রিয়া মানে কি বলেন তো? প্রক্রিয়া মানেও কিন্তু একটার পর একটা, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠি, প্রতিদিন কিন্তু উঠি, ওঠার পরে খাই, খাওয়ার পরে ওঠার পরে গোসল করি, তারপরে খাই, অফিসে যাই, অফিস থেকে ফিরি, মানে এই যে আমাদের জীবনটা কিন্তু একটা প্রক্রিয়া। প্রক্রিয়া বলেন, স্তর বলেন, ধাপ বলেন, সবকিছুই কিন্তু লাইফ সাইকেল অ্যাপ্রোচের একই উত্তর। তা আমি এখানে 6টা ধাপ আছে, আপনি 6টাই দিতে হবে। এখানে মনে করবেন না যে 8টা দিব, 10টা দিব, তাহলে বেশি মার্কস পাবো, তা কিন্তু না। কারণ হলো এসব প্রশ্নের ধাপ কয়টা? ধাপ 5টা আছে, 6টা আছে, তাহলে 6টাই শেষ। এখানে আপনি নতুন করে অতিরিক্ত 7-8টা দিলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নটাই আমি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন। কার্য ব্যবস্থাপনার লাইফ সাইকেল অ্যাপ্রোচ জীবন চক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটি পণ্য বা সেবা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ধারণার উদ্ভব থেকে গ্রাহকের হাতে পৌঁছানো। ধারণার উদ্ভব থেকে মানে আমি একটা কলম তৈরি করবো, এটা হলো আমার চিন্তা। এই ধারণার উদ্ভব থেকে শুরু করে কলমটা গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত, এতটুকু কিন্তু লাইফ সাইকেল অ্যাপ্রোচ না। হাতে পৌঁছানোর পরে প্রতিটি ধাপকে হাতে পৌঁছানোর পরে যে আপনার মেইনটেনেন্স এন্ড সাপোর্ট আছে, তারপরে ওই পণ্যটা যে মাটির সাথে একসময় মিশে যাবে, বা আমি নতুন করে রিডেভেলপমেন্ট করব, আমি ডিসপোজাল করব, অর্থাৎ এই পণ্যের যে এন্ড অফ লাইফ, সেইটা কিন্তু লাইফ সাইকেল অ্যাপ্রোচের একটা ধাপ। তো এখানে আমি প্রাথমিকভাবে সংজ্ঞার মধ্যে সেই কথাটা আনবো না, আমি জাস্ট লিখবো প্রথম বাক্যে যে একটি পণ্য বা সেবা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ধারণার উদ্ভব থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছানো, এবং তার পরবর্তী পর্যায়ের প্রতিটি ধাপকে কাঠামোবদ্ধভাবে, আপনি বলতে পারেন প্রতিটি ধাপকে লাইফ সাইকেল অ্যাপ্রোচ বলে, এখানে শেষ করতে পারেন। কিন্তু যদি একটু ভালোভাবে লিখতে চান তাহলে আপনাকে বলতে হবে তার পরবর্তী পর্যায়ের প্রতিটি ধাপকে কাঠামোবদ্ধভাবে পরিকল্পনা করা, বাস্তবায়ন করা এবং পর্যালোচনা করা। এখানে 2-3টা টার্ম লিখবেন, পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যালোচনা করার একটি ধারাবাহিক পদ্ধতি। এই একটা বাক্য, প্রথমে এই বাক্যটাতেই লাইফ সাইকেল অ্যাপ্রোচের সংজ্ঞা আছে। আমি বাক্যটা আবার পড়ি, আপনাদের জায়গায় বসে যাতে মুখস্থ হয়। দেখেন, একটি পণ্য বা সেবা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ধারণার উদ্ভব থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছানো এবং পরবর্তী পর্যায়ের প্রতিটি ধাপকে কাঠামোবদ্ধভাবে পরিকল্পনা করা, পর্যালোচনা করা, বাস্তবায়ন করা, এই 3টা জিনিস করার একটা ধারাবাহিক পদ্ধতিকে লাইফ সাইকেল অ্যাপ্রোচ বলে। অথবা লাইফ সাইকেল অ্যাপ্রোচ বলতে আমরা এই বাক্যটাকে বুঝি, ঠিক আছে? প্রথম এই বাক্যটা দিয়ে আপনি যদি লাইফ সাইকেল অ্যাপ্রোচের সংজ্ঞা দেন তাহলে আর দ্বিতীয় বাক্য আপনার লিখতে হবে না, একটা বাক্যের মধ্যে সব আছে। তারপরেও যদি চান দ্বিতীয় বাক্য, তাহলে আমরা পড়ি। দেখেন, এটি একটি পণ্য বা সেবার, শুধু কিন্তু একটা জিনিস চিন্তা করেন, লাইফ সাইকেল অ্যাপ্রোচ বলতে, পণ্য বলতে শুধুমাত্র আমরা কিন্তু ওই লাইফ সাইকেল অ্যাপ্রোচ বলতে আমরা কিন্তু শুধুমাত্র পণ্য বুঝবো, মানে ফিজিক্যাল পণ্য বুঝি না, এটা কিন্তু একাধারে সেবা, ঠিক আছে? আমি একটা প্রশ্ন করবো ভাইয়া। জি জি জি, আপা বলেন, কল্পনা আপা বলেন। বলতে চাচ্ছি আমার নোটের সঙ্গে এটা মিলছে না কেন? নোটের সাথে মিলতেছে না? না, এক কোন নম্বর দিক দিয়ে মেলে না আপা? কোন দিক দিয়ে মেলে না? এতে লাইফ সাইকেলটা তুমি পাচ্ছি না কার্য ব্যবস্থাপনায়। কার্য ব্যবস্থা আমি ঠিক আছে, যদি না মিলে আপনাকে দিয়ে দেবো। মানে এই মানে আমি তো আসলে এই নোটগুলো, আপনারটা যে ভুল আছে বা নাই তা না, হয়তো
আছে বা একটু মানে ওটার পরেও আমি একটা সংস্করণ আনছি, প্রতিনিয়ত আমি নোটগুলো নিয়ে ঘাটাঘাটি করি। মানে এটা একবার করে ফাটাফাটি দোকানদারদের মতো নোটটা যে রেখে দিছি তা কিন্তু না, কতবার যে সংস্করণ করলাম, একটা অক্ষরে ভুল থাকলে সেটা সংস্করণ করি। আপনার যেটা দিছি ওটাই লেটেস্ট, তবে এটাকে একটু মডিফাই করা হয়েছিল, এলোমেলো করা হয়েছিল। ঠিক আছে, সমস্যা নাই, আপনি যদি না পান আপনাকে আমি দিয়ে দেবো পরে, আপনি একটু এখানে দেখেন, ঠিক আছে? জি ওকে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বাক্যটা হলো, এটি একটি পণ্য বা সেবার সম্পূর্ণ জীবনকাল জুড়ে কার্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে এবং প্রতিটি ধাপে কিভাবে পরিচালনা করতে হবে তা নির্দেশ করে। দ্বিতীয় বাক্যটা কিন্তু আরো সহজ। দ্বিতীয় বাক্যে কি বলছে? এটি একটি পণ্য বা সেবার পুরো জীবনকাল, মানে জন্মের থেকে মৃত্যু না, মৃত্যু মৃত্যু মানে তো ধ্বংস হয়ে যাওয়া, তারপরে ওই বজ্রটাকে করলে ওটাও আলোচনা করে এবং প্রতিটি ধাপ কিভাবে পরিচালনা করতে হবে তা নির্দেশ করে। আপনি যদি এই বাক্যটা, এই প্যারাগ্রাফটা বারবার পড়েন, তাহলে ভিতরে কি আছে, কোন বাক্যের পরে কোন বাক্য আছে সেটা আপনি বুঝতে পারবেন এবং লিখতে পারবেন, একটু বানায় টানায়ও লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে কার্য ব্যবস্থাপনার সংজ্ঞা আমাদের শেষ। এবার আপা, এই এই লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপগুলো কিন্তু আপনার নোটে আছে। ঠিক আছে, একটু দেখেন, হয়তো দাগ নাম্বার এলোমেলো হইতে পারে। যাই হোক, তিন আমরা নাম্বার আছে, হ্যাপি আছে 3 নম্বরে। 3 নম্বরে আছে না? আচ্ছা জি দেখেন। জি। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু, লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ, স্তর বা প্রক্রিয়া কয়টা ধাপ আছে বলেন? 6টা। আপনার কথা। এখনই 6টা ধাপ মুখস্থ করে ফেলবেন, কারণ কালকে কিন্তু পড়ার সময় পাবেন না, বা যারা পরবর্তীতে এই ভিডিওগুলো অনেক মানুষ দেখেন কিন্তু হয়তো সরাসরি এখন হয়তো থাকতে অনেকে পারবেন না, পারছেন না। আমরা লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ, স্তর বা প্রক্রিয়া আসলে প্রথমে আমরা কি লিখবো বলো তো? আপনি একটা কলম ফ্যাক্টরি দিবেন, প্রথমেই কিন্তু বাসায় বসে বা আপনি অফিসে বসে চিন্তা করতেছেন যে কলমটা কেমন হবে। তার মানে প্রথম ধাপ হলো ইনিশিয়েশন বা প্রোডাক্ট কনসেপশন, উদ্ভব বা পরিকল্পনার সূচনা। ক্লিয়ার? এটা কিন্তু আপনার এলোমেলো হবে না, এই সিকোয়েন্সটা কিন্তু আপনার ঠিক থাকবে। কারণ প্রথম ধাপ হলো উদ্ভব বা পরিকল্পনা, পণ্য উৎপাদন না, কাঁচামাল জোগাড় না, ডিস্ট্রিবিউশন ডেলিভারি না, কিচ্ছুই না। প্রথম ধাপ হলো ইনিশিয়েশন বা প্রোডাক্ট কনসেপশন। ঠিক আছে, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার কি আছে? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। মানে আপনি একটা কলম তৈরি করবেন, চিন্তা করলেন, চিন্তা করার পরেই কিন্তু আপনাকে ডিজাইন করতে হয় এবং ডেভেলপমেন্ট করতে হয়। মানে একটা কলমে কতটুকু কালি থাকবে, কলমটা কেমন হবে, কি পরিমাণ প্লাস্টিক ব্যবহার হবে। ঠিক আছে, এই ধরনের ডিজাইন এবং ডেভেলপমেন্ট মানে নকশা থেকে উন্নয়ন করা, উন্নত করা, ভালো কাঁচামাল দিয়ে, ভালো ডিজাইন দিয়ে, ভালো প্রযুক্তি দিয়ে। ঠিক আছে, তার মানে 1 নাম্বার 2 নাম্বার গেল। 3-এ কি লিখবেন? আপনি ডিজাইন করলেন, ডেভেলপমেন্ট করলেন, 3 নম্বরের কাজ হলো প্রোডাকশনে চলে যাবেন বা ইমপ্লিমেন্টেশন, উৎপাদন বা বাস্তবায়ন। এখন একটা পণ্য ডিজাইন হয়ে গেল, ডেভেলপমেন্ট হয়ে গেল, ডেভেলপমেন্ট মানে ডিজাইনের ডেভেলপমেন্ট। ঠিক আছে, 3 নম্বরে প্রোডাকশনে চলে যাবেন বা ইমপ্লিমেন্টেশনে চলে যাবেন। এই পর্যায়ে আপনি কাঁচামাল শ্রম ব্যবহার করে উৎপাদন শুরু করবেন, অর্থাৎ যে কাঁচামাল এবং শ্রম ইনপুট হিসেবে দিলেন সেটাকে আউটপুট হিসেবে বের করার চেষ্টা করবেন। 1 2 3, আমি এই 3টা আপনাদের একটু ভিতরে পড়াই, তারপরে পরের 3টায় যাবো। 1 নম্বরে দেখেন, ইনিশিয়েশন বা প্রোডাক্ট কনসেপশন, উদ্ভব এবং পরিকল্পনার সূচনা। এখানে কি আছে? এই পর্যায়ে বাজারের চাহিদা, গ্রাহকের পছন্দ এবং প্রতিযোগিতার অবস্থা বিশ্লেষণ করা হয়। 3টা জিনিস ভাই, 3টা জিনিস। সুন্দরভাবে লেখেন প্রশ্নটা, ওপেন বিধায়, আমরা কর্মজীবী বিধায় আমরা ভালোভাবে লিখবো না, যেন তেন ভাবে একটা বই পড়বো, যেন তেন ভাবে একটা নোট পড়বো, যেন তেন ভাবে লিখে আসবো, তা না। আমরা একটু একটু পড়েন, একটু দেখেন আমার এই ভিডিওটা, আবার দেখেন। এই পর্যায়ে 3টা কাজ করবেন। বাজারের চাহিদা, কলম কি বাজারে চলবে নাকি চলবে না সেটা দেখবে। 2 নম্বর হলো গ্রাহক কি চায়, কোন ধরনের কলম চায়, কেমন লেখা হবে, গ্রাহকের পছন্দ দেখবেন। এবং অন্যান্য কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানের অবস্থান কি, এই 3টা জিনিস দেখবেন। প্রথমেই দেখবেন, কলম তৈরি করা শুরু করবেন না, কলমের চিন্তা আগে থেকে আনবেন না এই 3টা না দেখে। দ্বিতীয় বাক্য হলো, পাশাপাশি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় সম্পদ এবং প্রস্তুতি যাচাই করা। ভাই টোটাল আছে 5টা জিনিস, প্রথম বাক্যে 3টা জিনিস, দ্বিতীয় বাক্যে 2টা জিনিস। দ্বিতীয় বাক্যে আছে আপনার সম্পদ আছে কিনা, আপনার প্রস্তুতি আছে কিনা কলম তৈরি করার কারখানা দেবার জন্য। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কলম দিচ্ছি। ঠিক আছে, তার মানে 2টা বাক্যে কি লিখবেন আপনার এখনই মুখস্থ হয়ে গেল, আমি বিশ্বাস করি আপনি এখনই বলতে পারবেন। দ্বিতীয় প্যারাগ্রাফে কি আছে? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এখানে আছে এই ধাপে পণ্যের নকশা, কার্যক্ষমতা এবং ব্যবহার উপযোগিতা নির্ধারণ করা হয়। নকশা, একটা নকশা করলাম আমি, কিন্তু এটা কাজ করা যায় না নকশায়।
ওই নকশা ভালো না, কলম ধরতে পারতেছে না ছাত্রছাত্রীরা, মোটা হয়ে গেছে, তেলতেলে হয়ে গেছে, বেশি বেশি খসখসে হয়ে গেছে, তাহলে তো নকশা ভালো হলো না, কার্যক্ষমতা ভালো হলো না, ব্যবহার উপযোগিতা থাকলো না। আপনাকে তিনটা জিনিস, নকশা, কার্যক্ষমতা এবং ব্যবহার উপযোগিতা নির্ধারণ করতে হবে দ্বিতীয় ধাপে। এই তিনটা জিনিস নির্ধারণ করার জন্য আপনাকে কি করতে হবে? প্রয়োজনীয় প্রযুক্তি এবং উপকরণ নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি, কোন কোন প্রযুক্তি, সফটওয়্যার, মেশিন ব্যবহার করে আপনি উৎপাদন করবেন এবং কি কি উপকরণ ব্যবহার করবেন কলমের জন্য, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে নির্বাচন করতে হবে। এখানেও দুইটা বাক্য, এবং পরীক্ষায় দুইটা বাক্যই লেখার মতো বাক্য, কিন্তু ফালতু কোনো কথা নাই। 3 নাম্বার আছে দেখেন, প্রোডাকশন এবং ইমপ্লিমেন্টেশন, মানে হলো 2 নাম্বারের পরের ধাপ, উৎপাদন এবং বাস্তবায়ন। দেখেন এই পর্যায়ে কাঁচামাল, শ্রম এবং প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন শুরু হয়। কি কি ব্যবহার করে ভাই? কাঁচামাল, শ্রম, প্রযুক্তি, এই তিনটা জিনিস ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন শুরু হয়। এক সিম্পল একটা বাক্য। উৎপাদন শুরুর পরে, কাঁচামাল পণ্য উৎপাদন শুরুর পরে গিয়ে আপনি কি করবেন? রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে, ট্রান্সফরমেশন প্রসেস, রূপান্তর প্রক্রিয়া, এটা দিয়ে একটা প্রশ্ন আছে, পড়াবো কিন্তু নিচে। রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ইনপুট যে কাঁচামালটা দিলেন সেইটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হলো রূপান্তর প্রক্রিয়া, রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত আউটপুট হিসেবে তৈরি করবেন, অর্থাৎ কলম হিসেবে বের হয়ে আসবে। 1-2-3 ওকে, আপনারা পারবেন। 4 নাম্বার আছে ডিস্ট্রিবিউশন এন্ড ডেলিভারি, মানে বিতরণ ও সরবরাহ। উৎপাদিত পণ্য বা সেবা গ্রাহকের কাছে পৌঁছানো হয়, উৎপাদিত পণ্য বা সেবা কি করা হয়? গ্রাহকের কাছে পৌঁছানো হয়। পাশাপাশি গুদামজাতকরণ এবং সমন্বিত সরবরাহ নিশ্চিত করা এই ধাপের প্রধান কাজ। দুইটা বাক্য, বাক্য দুটো এলোমেলো করতে পারেন, শেষের বাক্যটা বদলে দিতে পারেন। প্রথম বাক্যটা দিচ্ছেন, সমস্যা নাই। উৎপাদিত পণ্য বা সেবা গ্রাহকের কাছে পৌঁছানো হয়। এই ডিস্ট্রিবিউশন এন্ড ডেলিভারি ধাপে আরেকটা কাজ করা হয়, গুদামজাত করা হয়, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করা হয়, এবং কি করা হয়? সময় সরবরাহ নিশ্চিত করা হয়, সাপ্লাই চেইনটা ঠিক রাখা হয়। ঠিক আছে? তাহলে 4 নম্বরে ডিস্ট্রিবিউশন এবং ডেলিভারির মধ্যে আমরা দুইটা বাক্য পেলাম। ক্লিয়ার? এবার 1 2 3 4 আপনাদের কিন্তু হয়ে গেল। 5 নাম্বার এবং 6 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে মেইনটেনেন্স এন্ড সাপোর্ট, 6 নম্বরে আছে এন্ড অফ লাইফ। এখন দেখেন, একটা পণ্য 4 নাম্বার ধাপে যখন ডিস্ট্রিবিউশন এবং ডেলিভারি হলো, গ্রাহকের হাতে পৌঁছালো, তখন গ্রাহক যখন ব্যবহার করবে তখন সেটা নানান সমস্যা হবে। সেই সমস্যাগুলো গ্রাহক ফেস করবে, তাকে সেবা দিতে হবে, বিক্রয়োত্তর সেবা, সার্ভিসিং দিতে হবে, সাপোর্ট দিতে হবে। এর ফলে কি হবে? গ্রাহক সন্তুষ্টি বাড়বে, ঠিক না? তাই 5 নাম্বারটা আমরা একটু পড়ি, দেখেন। পণ্য ব্যবহারের পর উদ্ভূত সমস্যার সমাধান এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়। এতে কি হয়? গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায়। দুইটা বাক্য, সিম্পল দুইটা বাক্য। এইরকম দুইটা বাক্য দিলে আপনার তৃতীয় বাক্য লেখার সময় থাকবে না পরীক্ষা হলে। বুঝতে পারছেন? এই জন্য এই দুইটা বাক্যই যথেষ্ট, এবং এই দুইটা বাক্যের বাইরে আপনি বলতে পারবেন না যে এখানে এই বাক্যটা সঠিক হয় নাই। কারণ প্রতিনিয়ত অল্পনা আপা দেখলেন যে আপনি বলতেছেন যে আমার নোটের সাথে একটু মিল পাচ্ছি না। দেখেন, নোট কিন্তু যেটা আপনাকে দিচ্ছি ওটাও কিন্তু নির্ভুল ছিল, নির্ভুল। কিন্তু নির্ভুল না হওয়া পর্যন্ত কিন্তু আমি ডেলিভারি করি না। তবে আমার আপডেটটা চলমান। হ্যাঁ, আপনারা সব প্রশ্ন, আপনার নোটে সব প্রশ্ন আছে এখানে যা আছে, তবে একটু আপডেট দেখেন, এই আপডেটটা কিন্তু সময়োপযোগী এবং এটা চলতে থাকবে। এখন একটা ভুল ধরা পড়লে আমি পরে সাথে আপডেট করবো, ঠিক আছে? কারণ নির্ভুল কোনো জিনিস আমার ভালো লাগে না, মানে ভুল কোনো জিনিস আমার ভালো লাগে না। আমি চাই যা কিছু করবো নির্ভুল হবে, পরিপাটি হবে, ঠিক আছে? যাই হোক, 5 নম্বরে আমরা কি পেলাম? মেইনটেনেন্স এন্ড সাপোর্ট। এখানে আমরা লিখবো পণ্য ব্যবহারের পর, ব্যবহারের সময় উদ্ভূত সমস্যার সমাধান এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়। এতে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায়। আমরা জানি মেইনটেনেন্স এন্ড সাপোর্ট যদি ঠিক থাকে তাহলে গ্রাহক সন্তুষ্টি কি বাড়ে। ঠিক আছে? 1 থেকে 5। এখানে কিন্তু এই যে দেখেন, আমি কিন্তু বারবার বলি ধাপ, স্তর, প্রক্রিয়া, সিস্টেম। হ্যাঁ, এইগুলো বললে সেখানে কিন্তু পয়েন্টস গুলো এলোমেলো করা যায় না। আর এইগুলোর ক্ষেত্রে আপনার পয়েন্ট গুলো খুব সহজে মনেও রাখা যায়। ঠিক আছে? 5। এবার 6 নাম্বার আছে এন্ড অফ লাইফ, মানে হলো এই কলমটা, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি, এই কলমটা অথবা পণ্যটা একবারে তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছাবে, অথবা ডিসপোজাল অথবা রিডেভেলপমেন্ট, মানে আপনি নষ্ট করে ফেলবেন, অথবা নতুন করে আবার আপনি কি করবেন? পুনরায় উন্নয়ন করবেন। যেমন কলম যদি হয়, তাহলে এই প্লাস্টিকটাকে আমরা কি করতে পারি? নতুন করে আবার রিসাইকেল করে নতুন পণ্য বা নতুন কলম তৈরি করতে পারি। ঠিক আছে? তার মানে কলমের কিন্তু
এন্ড অফ লাইফটা কিভাবে হচ্ছে, রিডেভেলপমেন্টের মাধ্যমে হচ্ছে বা রিসাইকেলের মাধ্যমে হচ্ছে। বুঝতে পারছেন? তা আমরা এখানে এন্ড অফ লাইফ, ডিসপোজাল, রিডেভেলপমেন্ট এই তিনটা কথাই লিখবো, তাহলে স্যার মনে করবে যে না এই স্টুডেন্ট খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারছে। ঠিক আছে, মার্কস কিন্তু বিনা কারণে আসে না, একটু স্টাইল, একটু ভালো লেখার মাধ্যমে মার্কস গুলো আসে। তাহলে এন্ড অফ লাইফের ক্ষেত্রে আমরা কি লিখবো দেখেন, বাজারে অপ্রচলিত মানে যে পণ্যটা আর বাজারে চলছে না বা অকার্যকর। হ্যাঁ, যেমন এই যে আমরা সম্প্রতি কি জানি যে টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, দেখেন এইটা নিয়ে সারা বাংলাদেশ সরগোল, কেমন জানি কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। পেস্টের মধ্যে, বাচ্চাদের পেস্টের মধ্যে আমরা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তার মানে বাচ্চাদের মারাত্মক ক্ষতি করে ফেলছে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি, স্কয়ারের মতো কোম্পানি, ঠিক না, বা দেশি বিদেশি কোম্পানিগুলো। এখন আমাদের একটা বিষয় আমরা মানে কি করতেছি, যে বাচ্চারা যে প্যাকেটজাত খাবার খায় প্রতিনিয়ত, বিস্কিট, ললিপপ বা আমরা বড়রা যে প্যাকেটজাত খাবার খাই, প্রত্যেকটা প্যাকেটজাত খাবারের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে, এমনকি টুথপেস্টের থেকেও বেশি থাকতে পারে, বেশি থাকার কথা। কারণ হলো, যেমন আমরা বাজার থেকে যদি গরম কোনো রুটি, সিঙ্গারা পলিথিনের প্যাকেটে আনি, অথবা প্লাস্টিকের বোতলে যদি গরম, প্লাস্টিকের কাপে যদি গরম চা খাই, তাহলে মাইক্রোপ্লাস্টিক কি পরিমাণ যাচ্ছে টুথপেস্টে। আমরা যা দেখতেছি, মনে করেন প্লাস্টিকের একটা গ্লাস সরাসরি পেটে ঢুকে যাচ্ছে গরম জিনিস যখন ব্যবহার করি। ঠিক আছে, তারপরে পানির বোতল দীর্ঘদিন ধরে খাই, বাচ্চারা ললিপপ, চকলেট, মানে প্লাস্টিক ছাড়া বা প্যাকেট ছাড়া তো কিছুই নাই। তা প্রতিনিয়ত আমাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নাই, বাজারে শিশু খাদ্য মানে পুরো ভরা দোকানে, বাচ্চারা সারাদিন ওই প্লাস্টিকের খাবার খায়। তা আমাদের এই নিয়ে মাথা ব্যথা নাই, এবং আমরা নিরুপায়, আমরা এই নিয়ে কিছু করতেও পারতেছি না, কারণ সব বাচ্চা এগুলো খাবে, খাচ্ছে। ঠিক আছে, তারপরেও আমাদের কিছু করণীয় আছে। যেমন আমি আমার বাচ্চার ক্ষেত্রে অনেক বিষয়ে অ্যাপ্লাই করি, মানে ওর জন্য ললিপপ আমি ঘরে বানাই, ওর জন্য আমি চকলেট বানাই, এবং চকলেট বলতে ওই জিনিসগুলোকে বুঝে। ঠিক আছে, এবং খাবারের যে রং সেটাও কিন্তু আমি এই যে স্ট্রবেরি দিয়ে, তারপরে আপনার ড্রাগন দিয়ে, ওই যে আর কি কি আছে, পুঁই শাকের ফল, তারপরে অনেক কালার আছে কিন্তু, যেগুলো আপনি রং বানাতে পারবেন, বাচ্চা কিন্তু আকৃষ্ট হবে। এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো। যাই হোক, পড়ার বাইরে বলে ফেললাম। এখানে একটা জিনিস আছে দেখেন, 6 নম্বরে এন্ড অফ লাইফ বা ডিসপোজাল বা রিডেভেলপমেন্ট। এখানে আমরা যে পণ্যটা বাজারে অপ্রচলিত, যেমন বর্তমানে টুথপেস্ট যদি আমরা না কিনি, তাহলে কোম্পানিগুলো ঘোষণা দিবে যে আমরা এটা উঠাই দিছি। ঠিক আছে, এই অপ্রচলিত বা অকার্যকর পণ্য পরিকল্পিতভাবে প্রত্যাহার বা পুনর্ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য আছে, এর মাধ্যমে প্রতিষ্ঠান ক্ষতি কমাতে পারে। যদি কোম্পানিগুলো টুথপেস্ট উঠায় না নেয় বা নতুন কোনো প্রস্তুতি না দেয়, কিছুতেই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য কালকে ওই পেস্ট গুলো কিন্তু কিনবেন না। ঠিক আছে, তার মানে এগুলো কিন্তু বিক্রি হবে না। যারা সচেতন তারা কিন্তু কিনবে না, তারা ওই যেটা যে আটটায় নেয় ওই একটা কিনবে, কিন্তু কাজে এদেরকে কিন্তু উঠাই নিতে হবে। তো এখানে 6 নম্বরে আমরা দুইটা বাক্য লিখবো, একটা হলো অপ্রচলিত বা অকার্যকর পণ্যগুলো বাজার থেকে উঠাই নিবে, এর মাধ্যমে প্রতিষ্ঠান ক্ষতি কমাতে পারে, এটা বাক্য। এখন এখানে আপনি আরো বিকল্প কিছু লিখতে পারেন, যেমন যে পণ্যটা একবারই নষ্ট হয়ে গেছে সেই পণ্যটাকে ধ্বংস করে ফেলতে হবে যাতে পরিবেশের ক্ষতি না হয়, এটা আপনি লিখতে পারেন। আবার লিখতে পারেন যে একটা পণ্যের যে ধ্বংসাবশেষ সেটাকে নতুন করে রিসাইকেল করে নতুন পণ্য তৈরি করা। অর্থাৎ এই তিনটা পয়েন্টের তিন দুগুণা 6টা বাক্য লিখতে গেলে এটা অনেক বড় হয়ে যায়, কাজে আপনি আপনার সুবিধা মতো একটু ঘুরাই লিখতে পারেন, অথবা এখানে যা আছে সেটা লিখতে পারেন। ঠিক আছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমি মনে করি যে এই প্রশ্নটা আপনারা যারা ভিডিও দেখলেন থাকলেন সবাই লিখতে পারবেন। ঠিক আছে, তা আমি এবার উপসংহারে চলে যাচ্ছি। লাইফ সাইকেল অ্যাপ্রোচ কার্য ব্যবস্থাপনাকে একটি সম্পূর্ণ প্রক্রিয়া ভিত্তিক চক্রের রূপ দেয়, ঠিক না? প্রক্রিয়া, সিস্টেমেটিক ওয়ে, যেখানে প্রতিটি ধাপ পূর্ববর্তী ধাপের সাথে সম্পর্কযুক্ত। দেখেন, উপসংহার নিছক উপসংহার নয়, এটা কিন্তু সুন্দর একটা উপসংহার, আপনি পড়তে পারেন। লাইফ সাইকেল অ্যাপ্রোচ কার্য ব্যবস্থাপনাকে কি করে, একটা প্রক্রিয়ায় নিয়ে আসে এবং প্রতিটি ধাপ পূর্ববর্তী ধাপের সাথে সম্পর্কযুক্ত, মানে ওই 5-এর পরে 6, 4-এর পরে 5। বুঝতে পারছেন? এটি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দক্ষ সম্পদ ব্যবহার এবং গ্রাহক কেন্দ্রিক সেবা প্রদান করতে সহায়তা করে। আপনি চাইলে এই প্রথম বাক্যটা দিতে পারলে আপনি একবারে সফল। কাজ হলো ভূমিকায় উপসংহারে এমন সময় থাকে না হাতে যে 2টা বাক্য লিখবেন, পারা যায় না। যারা পুরো ফুল 5টা প্রশ্নের আনসার করবেন তাদের কিন্তু 3-5-এ 15টা প্রশ্ন লেখা লাগে, ছোট বড় মিলে 3 ঘন্টায় কিন্তু হয় না। 80 মার্কের পরীক্ষা কিন্তু আমরা 4 ঘন্টায় দিতাম ন্যাশনালে, ঠিক না? যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। দেখেন, আজকে আমরা একটু শুরু করতে দেরিতে 40 মিনিট দিয়ে করলাম, যেহেতু অনেকদিন গ্যাপ নিয়ে, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, আপনারা সবাই দোয়া করছেন আমার জন্য, মেসেজ দিচ্ছেন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা ভিডিওগুলো দেখবেন, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যে ফ্রি ক্লাসগুলো, এখানে কিন্তু এই ক্লাসগুলো আপনাদের সুবিধার্থে নেই এবং দীর্ঘদিন ধরে নিয়ে আসতেছি। আপনারা সবাই থাকবেন, তাহলে উৎসাহিত হব এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার উপযোগী করে আপনাদেরকে আমি বুঝাই দিব। কারণ আপনারা চাকরি করেন, অফিস শেষ করে বাড়িতে আসছেন, এখন পড়বেন, ইম্পসিবল। আমি সারাদিন, হয়তো আপনারা জানেন যে আমি চাকরি করি না, আমি ছোটখাটো বিভিন্ন ধরনের বিজনেস করি, এটা বলতে পারেন। আমার অনেকগুলো কাজ করি, ফ্রিল্যান্সিং করি। মোটামুটি আমি বাসায় থাকি, ঘরে থাকি, আমার রুমে থাকি। কাজেই আমি হয়তো আপনাদের সময় দিতে পারতেছি, কিন্তু যারা বাইরে গেছিলেন তারা কিন্তু কোনোভাবেই এখন বই নিয়ে তাদের পক্ষে বসা সম্ভব না। ঠিক আছে, সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে পড়াই, আপনারা শুনলেও কাজে লাগবে। ঠিক আছে, সবাইকে অনুরোধ করব আগামীকাল থেকে রুটিন অনুযায়ী যথাসময়ে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আজকে এই একটা প্রশ্নই থাকবে। নেক্সট দিন আমরা ফুল 1 ঘন্টা বা 45 মিনিট 50 মিনিট করে কিন্তু পড়বো। আজকে আমাদের 361তম ক্লাস। ঠিক আছে, মাহমুদা আপাকে অনেক ধন্যবাদ। আপা, প্রথম 2টা অধ্যায় উচ্চতর হিসাব বিজ্ঞানের 2টা প্রশ্ন আমি বলছিলাম যে 2টা প্রশ্ন আমরা পড়াবো, আপনাকে আমি মেসেজ দিচ্ছি, এই 2টা প্রশ্ন আমাকে একটু দিয়ে দিন, তাহলে নেক্সট বুধবারের দিন বা কি বার, বুধবারের দিন, হ্যাঁ বুধবারের দিন আমরা ওই 2টা প্রশ্ন পড়তে চাই। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।